আসসালামু আলাইকুম। সবাইকে জিএলএইচএস অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি তাহমিনা আক্তার, সহকারী শিক্ষিকা বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের একটি পাঠ নিয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আবারও অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা সুভার প্রথম অংশ অর্থাৎ সমভাষা ছিল না এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2 এ গোসাইদের ছোট ছেলেটি থেকে গল্পের বাকি অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা বাক প্রতিবন্ধীদের জগৎ সম্পর্কে জানতে পারবে, কন্যাদায়ে গ্রস্ত পিতামাতার মনের আকুতি বুঝতে পারবে, শোভা পরিচিত পরিবেশ ত্যাগ না করার কারণ ব্যাখ্যা করতে পারবে। চলো আমরা আগের পাঠের একটু পুনরালোচনা করে নিই। গত ক্লাসে আমরা জেনেছি বাক প্রতিবন্ধী শোভা মনের ভাব অর্থাৎ কথা বলার পরিবর্তে শুধুমাত্র মুখের ভাব ও চোখের ভাষার মাধ্যমে প্রকাশ করে। আমরা আরও জেনেছি জন্মগতভাবে বাক প্রতিবন্ধী শোভার ভবিষ্যৎ নিয়ে সকলে দুশ্চিন্তা করত বলে সে হীনমন্যতায় ভুগত এবং নিজেকে আড়াল করে রাখত। শোভার মা শোভাকে গর্বের কলঙ্ক জ্ঞান মনে করলেও বাবা বাণীকণ্ঠ শোভাকে অন্য মেয়েদের তুলনায় বেশি ভালোবাসতেন। চণ্ডীপুর গ্রামের শোভার বাবা বাণীকণ্ঠের গার্হস্থ্য সচ্ছলতা ছিল। নির্জন দ্বীপ প্রহরীর মতো শব্দহীন সঙ্গীহীন শোভার ভাষার অভাব পূরণ করে দিত প্রকৃতি। শোভার বন্ধু ছিল গোয়ালের দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলি, যারা শোভার মনের নীরব ভাষা বস্তু। তাছাড়া ছাগল ও বিড়াল শাবকও তার বন্ধু ছিল। উন্নত শ্রেণীর জীবের মধ্যে অর্থাৎ মনুষ্য জাতির মধ্যে শোভার একমাত্র বন্ধু ছিল প্রতাপ। কিন্তু প্রতাপ কথা বলতে পারত, শোভার ভাষা ছিল না, তাই দুজনের মধ্যে সমভাষা ছিল না। তাহলে চলো আজকে আমরা দেখি কে এই প্রতাপ এবং প্রতাপের সাথে শোভার কতটুকু অন্তরঙ্গতা গড়ে উঠেছিল এবং কি হলো শোভার পরিণতি। গোসাইদের ছোট ছেলেটির নাম গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। অকর্মণ্য মানে সংসারে যে কোনো কাজ করে না। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। তার বাবা মা অনেক চেষ্টা করে তাকে সংসারের কোনো কাজে লাগাতে পারেননি, তাই এখন সে সংসারের উন্নতি করিবে এই আশা প্রতাপের বাবা মা ত্যাগ করেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারের সম্পত্তি হইয়া দাঁড়ায়। এই যে প্রতাপের মতো অকর্মণ্য যারা গ্রামের, ওরা নির্দিষ্ট কোনো কাজে নিয়োজিত থাকে না, সংসারের কোনো কাজে আসে না, তাই আত্মীয়রা তার প্রতি মানে নিজের সংসারের লোকেরা তার সাথে বিরক্ত হয়, তার প্রতি বিরক্ত হয়। কিন্তু যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, পারিবারিক সম্পর্ক নেই, ওই লোকদের সে প্রিয় পাত্র হয়। নির্দিষ্ট কোনো কাজে সে আবদ্ধ থাকে না, তার অফিস থাকে না, তার নিজের কোনো কাজ থাকে না,
না থাকায় তারা সরকারি সম্পত্তির মতো যেই ইচ্ছা সেই তাকে ডেকে নিতে পারে এবং কাজে লাগাতে পারে। দেখো, শহরে যেমন একটা আটটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারিটি অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। এখানে লেখক বলেছেন, শহরের যেমন বিনোদনের জন্য বা সময় কাটানোর জন্য কি একটা গৃহ সম্পর্কহীন মানে মালিক ছাড়া সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে এইরকম দু চারটা অকর্মণ্য লোক থাকলে বিশেষ কাজে লাগে, প্রয়োজনে তাদেরকে পাওয়া যায়। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। মানে যে কোনো জরুরি প্রয়োজনে তাদেরকে এই প্রতাপের মতো লোকদেরকে কাজে লাগানো যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। প্রতাপ পেশায় তার প্রধান কাজ ছিল ছিপ ফেলে মাছ ধরত। ছিপ ফেলিয়া মাছ ধরা, ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। বিকেলবেলা সে প্রায় প্রতিদিনই নদীতে মাছ ধরত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। সুভাও কাজের ফাঁকে অবসর সময়ে নদীর তীরে এসে বসত। বিকেলবেলায় প্রতাপও নদীর তীরে মাছ মারতে আসত। এই সুবাদে দুজনের মধ্যে সাক্ষাৎ হইত। যে কোনো কাজেই নিযুক্ত থাকো, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মানে প্রতাপ যখন যে কাজ করে না কেন, যদি একটা সঙ্গী থাকে তবে তার মনটা ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আরও একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। প্রতাপের সুবিধা হলো সুভাকে পেয়ে সে একটা সঙ্গীও পেল এবং তার মাছ ধরার জন্য, যেহেতু শব্দ করলে মাছ ধরতে সমস্যা, বড়শি দিয়ে মাছ ধরতে সমস্যা, তাই সুভা ছিল বাক্যহীন বোবা, তাই সুভাই তার জন্য শ্রেষ্ঠ বন্ধু। তাই সুভাকে সবাইকে সুভা বলিলেও সুভাকে সে আদর করিয়া আর একটু সংক্ষিপ্ত করে সু বলিয়া ডাকত। সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে। সুভা বিকেলে এসে তেঁতুলতলায় বসিত এবং প্রতাপ অনতি দূরে, অল্প দূরে এসে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত, মাছ মারত। প্রতাপ যখন মাছ মারত তখন প্রতিদিন সুভা প্রতাপের জন্য একটা পান নিয়ে আসত। ইহা সুভা নিজের হাতে সাজাত। অনেকক্ষণ সুভা প্রতাপের পাশে বসে থেকে থেকে বোর হতো এবং ভাবত, যদি প্রতাপকে কোনো বিশেষ একটা কাজে সাহায্য করতে পারতাম তাইলে খুব ভালো হতো। তার ভালো লাগতো, সুভার ভালো লাগতো। হ্যাঁ, একটা কোনো কাজে লাগে তো কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। সুভা মনে মনে ইচ্ছে করত, তার মনে মনে সে ভাবত যে আমি যদি এমন কোনো একটা কিছু আশ্চর্য কাজ করতে পারতাম, হ্যাঁ, যে প্রতাপ বুঝতো যে পৃথিবীতে আমিও একজন প্রয়োজনীয় লোক এবং কোনো অংশে কারোর চেয়ে কম নয়, কিন্তু কিছুই করিবার ছিল না।
শোবার কিছুই করার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। সে আল্লাহর কাছে মনে মনে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাহা তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। সে ভাবত যে সে যদি মন্ত্র বলে একটা আশ্চর্য কাণ্ড ঘটাইত, যাহা দেখে প্রতাপ আশ্চর্য হইত এবং বলতো তা যে আসলেও তো শুভা আমার কম প্রয়োজনীয় নয়। হ্যাঁ, সুবীর যে এত ক্ষমতা সে তো আমি জানতাম না। শোভা যখন অনেকক্ষণ বসে থেকে ভোর হতো, তখন সে মনে মনে ভাবত, আমি যদি কোনো অলৌকিক ক্ষমতা বলে কোনো কিছু করতে পারতাম মন্ত্র বলে, যে প্রতাপ আশ্চর্য হয়ে যেত এবং বলতো যে আমাদের সুবীর যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। মনে করো, শোভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত। শোভা এরকম ভাবতেছে যে সে যদি একটা জলকুমারী হইত, আস্তে আস্তে জল হতে উঠিয়া সাপের মাথার মণি ঘাটে রাখত, তখন প্রতাপ যে মাছ ধরছে সেই মাছ ধরাটা তুচ্ছ জ্ঞান করে সেই মানিক লইয়া জলে ডুব মারত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টলিকায় সোনার পালঙ্কে কে বসিয়া, আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তখন পাতালে গিয়ে প্রতাপ দেখত যে রূপার অট্টলিকা, রূপার পাকা বাড়িতে সোনার পালঙ্কে বসে আছে সুবি, আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বুবা মেয়ে, আমাদের সুবীর মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর যদি সে একমাত্র রাজকন্যা হইত, এইরকম সে ভাবতেছে। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়। সে ভাবতেছে যে এটাও তো হতে পারত, এটাকে তো অসম্ভব না। তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। সে প্রতাপকে ভালো লাগার জন্যই সে এই কাজগুলো করতে চায়, প্রতাপকে আশ্চর্য করতে চায়, যাতে প্রতাপ কি হয়ে যায়, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, এমন একটা কিছু সে প্রতাপের জন্য করতে চায়। সে আফসোস প্রকাশ করতেছে মনে মনে। সে প্রজাশূন্য সেই পাতালির রাজবংশের একমাত্র রাজকন্যা তো সে হতেই পারত, কিন্তু তা না হয়ে সে বাণীকণ্ঠের গড়ে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে সেই প্রতাপকে সে কিছুতেই আশ্চর্য করিতে পারছে না, এই বলে সে দুঃখ প্রকাশ করছে। শোবার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে। শোবার বয়সের তালে তালে সে বাড়তেছে। হ্যাঁ, তার যৌবন আসছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। বয়স বাড়ার সাথে সাথে শোভা নিজেকে অনুভব করছে পূর্ণিমাতে সমুদ্র যেমন জোয়ার আসে, তেমনি শোভার জীবনেও যৌবন এসেছে। সে তার অন্তরাত্মাকে অনুভব করতে পারছে। সে নিজেকে নিজেই নানা প্রশ্ন করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাত্রি
সে একদিন ধীরে ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া শয়নগৃহের ধার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও ধম ধম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়াইয়া। অর্থাৎ এখানে লেখক বলেছেন পূর্ণিমা রাত্রে সুবাতার শোভার গড়ের দরজা খুলে মধ্যরাতে প্রকৃতির সাথে নিজের ভেতরের সত্তার সাদৃশ্য অনুভব করেছিল। মধ্যরাত্রে প্রকৃতিও যেন খুব একা হয়ে যায়। নিশ্চুপ নির্জন প্রকৃতি শোবার মতোই যৌবন রহস্যে পুলকে বিষাদে একাকার হয়ে আছে। শোভা সেদিন নিস্তব্ধ বেকুল প্রকৃতির মতো নিজের মনের ভেতরের পরিবর্তনগুলো নিরূপণ করেছিল। এদিকে কন্যাবারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে। এমনকি একঘরে করিবে এমন জনরূপও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলা ভাত মাছ খায়, এজন্য তাহার শত্রু ছিল। কন্যাবারগ্রস্ত বলতে যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি এমন পিতামাতাকে বোঝানো হয়েছে। বিবাহযোগ্য কন্যাকে নিয়ে তার পিতামাতা চিন্তিত হয়েছেন। লোকমুখে তাকে নিয়ে নিন্দাও করিতেছে, যে মেয়ে বিয়ে হচ্ছে না, তাকে একঘরে করে দিবে। সমাজে এরকম জনরূপ শোনা যাচ্ছে। বা তাছাড়া বাণীকণ্ঠের যে সচ্ছল অবস্থা ছিল, সেই সচ্ছল অবস্থা দেখেও লোকের হিংসে হতো, এর জন্য তার যথেষ্ট পরিমাণ শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। স্ত্রী পুরুষ বলতে এখানে সুভার বাবা মাকে বোঝানো হয়েছে। সুভার বাবা মা মিলে বিস্তর চিন্তা ভাবনা করলেন। সুভাকে নিয়ে কিভাবে কি করা যায় সেই চিন্তা ভাবনা তারা করলেন। কিছুদিনের মতো বাণী বিদেশ গেল। এই বাণীকণ্ঠ কিছুদিনের মতো বিদেশে গেলেন। বিদেশে কলকাতায় গেলেন। সেখানে তার বড় দুটি মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, ওদের কাছে তিনি গেলেন। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। সেখান থেকে ফিরে এসে তার স্ত্রীকে বলল, মানে সুভার মাকে বলল যে চলো আমরা কলকাতায় চলে যাই। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু ভাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেন না। যখন বিদেশ যাত্রার উদ্যোগ, সবাই বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হতে লাগলো, ইহা দেখে সুভার কি হলো, কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। সুভার মনটা সকালবেলা যেমন প্রভাতের সমস্ত প্রকৃতিতে যেমন কুয়াশা পড়ে কোথাও একটি অংশ বাদ যায় না, তেমনি সুভার সমস্ত মনটা অশ্রুবাষ্প বলতে এখানে কষ্টে, কান্নায় তার ভরে গিয়েছিল।
সে একটা অনির্দিষ্ট, যে আশঙ্কাটা তার নির্দিষ্ট নয়, সে জানতো না। কিছুতেই তার বাবা মার পিছনে পিছনে ফিরিত, ডাগর ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝতে চেষ্টা করত, যে বাবা মা আসলে কি নিয়ে এত চিন্তিত, কি তারা কি চিন্তা করছে, কি ভাবছে, কিসের জন্য এমন করছে, সে তাহা বুঝতে চেষ্টা করত। কিন্তু তার বাবা মা তাকে কিছুই বুঝিয়ে বলিতেন না। ইতিমধ্যে অপরাহ্নের ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? প্রতাপ তাচ্ছিল্য ভরে হাসিয়া সুভাকে কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া যাচ্ছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? এরকম তাচ্ছিল্য ভরে সে সুভাকে প্রশ্ন করল। দেখিস আমাদের বলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। বলছে যে তুই বর পেয়ে আমাদেরকে দেখিস, ভুলে যাস নে। এরকম করে সে আবার মাছ মারতে শুরু করে দিল। ইহা দেখো, সুবার মনে অনেক কষ্ট লেগেছে এই কথাগুলো। হ্যাঁ, প্রতাপের কাছ থেকে সে এই কথা আশা করেনি। সে প্রতাপকে নিয়ে স্বপ্ন দেখেছে, সে প্রতাপকে হয়তো মনে মনে ভালোবেসেছে, কিন্তু সে প্রকাশ করতে পারেনি। প্রতাপ তার মনের আকুতি বুঝতে পারেনি। প্রতাপ তাকে কি করেছে, তাচ্ছিল্য করেছে, যে তোর নাকি বর পাওয়া গেছে, বিয়ে করতে যাচ্ছিস, আমাদেরকে ভুলে যাসনি। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। মর্মবিদ্ধ হরিণী, এখানে হরিণী যখন শিকার করে, তখন শিকারী যখন হরিণের দিকে তার তীর ধনুকের তাক করে, তখন সে একেবারে ব্যতীত হয়ে, উদার হয়ে, কষ্টভরা মনে বলতে থাকে যে আমি তোমার দিকে কি দোষ করেছি। সুবাও প্রতাপকে তেমনিভাবে বলেছে যে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। এই কথার মাধ্যমেই তার মনের সমস্ত অনুভূতি বেরিয়ে এসেছে, যে সে সুভা প্রতাপকে ভালোবেসেছে। সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না, সে উঠে চলে গেল। এত কষ্ট পেয়েছে সে এখানে আর বসল না, চলে গেল। বাণীকণ্ঠ নিদ্রা হতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। তখন বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগল। যে এই কথাগুলো শুনে সুভা তার বাবার দিকে চেয়ে কেঁদে ফেলল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। সুভাকে তার বাবা সান্ত্বনা দিতে গিয়ে তার কপল মানে গাল, তার শুকনো গালে অশ্রু, চোখের পানি গড়িয়ে পড়ল মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে, যে মা কি করবে, এটাই তো মেয়েদের নিয়ম। তাকে বড় হয়েছে, তোমাকে বিয়ে করতে হবে, এরকম অব্যক্ত সান্ত্বনা হয়তো তিনি মেয়েকে দিয়েছেন। দিতে গিয়ে তার চোখের পানি তার গাল ভেসে গেল। কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে, যে কালকে তারা কলিকাতায় যাবে, এরকম কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গলে তাহার বাল্যসখীদের কাছে বিদায় লইতে গেল। সুভা তার বাল্যসখীদের কাছ থেকে গলে বিদায় লইতে গেল। তাহাদিকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্র
দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। আগামীকালকে তারা কলকাতায় চলে যাবে। সুভা তার বাল্যসখীদের কাছ থেকে, সর্বস্বী ও পাঙ্গুলির কাছ থেকে বিদায় নিতে গেল। বিদায়কালে তাহাদেরকে নিজ হাতে খাওয়ালো, গলা ধরিয়া দুই চোখে যত পারে তাদের দিকে তাকিয়ে তাদের সাথে কথা বলে নিল। তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্র পল্লব হতে তার চোখের পাতা থেকে টপ টপ করে অশ্রুজল পড়িতে লাগলো। মানে অনেক কান্নাকাটি করল শোভা। সেদিন শুল্ক দ্বাদশীর রাত্রি। শোভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চির পরিচিত নদীপটে পুষ্প সম্পসজ্জায় লুটাইয়া পড়িল। যেন দরুণীকে এই প্রখণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। শুল্ক দ্বাদশী বলতে চাঁদের দ্বিতীয় দিন। এখানে প্রকৃতিটা একটু অন্ধকার অন্ধকার থাকে। শোভা তার শয়ন গৃহ হতে, শোয়ার গৃহ হতে বাইরে বের হয়ে সেই চিরপরিচিত নদীর কাছে গিয়ে একবারে সম্পসজ্জায় লুটাইয়া পড়িল। প্রকৃতির মধ্যে সে লুটাইয়া পড়িল। যেন দরুণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, মানে পৃথিবীকে এই প্রকাণ্ড মুখ, মানে কথা বলতে পারে না এই প্রকৃতিকে, প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। এই প্রকৃতিকে, তার নিজের মাতৃভূমিকে, চিরপরিচিত সেই জায়গাকে সে মা বলে সম্বোধন করেছে এবং বলেছে, তুমি আমাকে যেতে দিও না। আমার মতো দুই বাহুতে আমি যেমন করে, দেখো সে গাছটাকে কেমন করে জড়িয়ে ধরেছে, দুই বাহুতে বাড়াই, কি বলছে, আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, যে আমাকে যেতে দিও না, বুকে জড়িয়ে ধরে রাখো, যে শোভা তুমি এখানেই থাকো। এইরকম তার মনের অনুভূতি হচ্ছে। এই গল্পটা এখানে তোমাদের সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গল্পগুচ্ছ বইয়ে, হ্যাঁ, এই গল্পটা পরিপূর্ণভাবে দেওয়া আছে। বাকি অংশে আমরা এই বই পড়লে জানতে পারবো শোভার জীবনে কি হয়েছিল। শোভার বিবাহ হয়েছিল, কিন্তু সেই বিয়ে, হ্যাঁ, কেউ বুঝতে পারেনি, বোবার ভাষা, কেউ বুঝতে পারেনি যে মেয়েটি বোবা। তাই সবাই ভেবেছিল যে তার সাথে প্রতারণা করা হয়েছে, স্বামীর সাথে প্রতারণা করা হয়েছে। আসলে বিস্তারিতভাবে তোমরা বই পড়ে জেনে নিও। এই গল্পের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারলাম যে বাক প্রতিবন্ধী বোবা, প্রতিবন্ধীরও নিজস্ব একটা জগৎ আছে, সে প্রকৃতির সাথে, হ্যাঁ, কিভাবে তার প্রকৃতির সাথে তার ভাব বিনিময় করে, তার নিজস্ব জগৎ, সে আর কেউ তাকে বুঝে না। হ্যাঁ, পিতামাতাও তাকে কি করে না স্বাভাবিকভাবে নেয় না। যেমন শোভার মা মনে করেছিল যে এ দুষ্নিয়তির, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। হ্যাঁ, আর কেউ তার সঙ্গে মিশে না, খেলা করে না, কিন্তু তার বিশাল একটা আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর ছিল, তাদের সে খুব কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। এটাই ছিল এই গল্পের মূল শিক্ষণীয় বিষয়। আমি তোমাদের জন্য অল্প একটু বাড়ির কাজ দিয়েছি, লিখে রাখো তোমরা খাতা কলমে, কলম নিয়ে খাতায় লিখে রাখো। পিতামাতার নিরূপ হৃদয়বার বলতে কি বোঝানো হয়েছে? গ্রামের নিঃসম্পর্ক লোকদের কাছে প্রতাপ প্রিয়পাত্র ছিল কেন? শোভা কলকাতা যেতে চায় না কেন? এগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা খাতার মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করার জন্য, ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।